যে দেশনেত্রী মমতাময়ী মা আমাকে ইসাক সরকার বলে ডাকতেন, আমাকে সন্তান হিসাবে যিনি আমাকে আদর করতেন, ভালোবাসতেন, সেই সেই সন্তান ইসাক সরকার কখনো এই ভুলটি করতেন না। কিন্তু আমি আসলে এই দলটি করতে পারলাম না, আমাকে করতে দেওয়া হয় নাই। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত আছে, আমি কারো কাছে বিচার পাইনি। আমি অনেকের কাছে বলেছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আপনারা একটু দেখুন, ভাবুন, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো সাড়া পাইনি। আজকে সারা বাংলাদেশে আমাকে এটি ট্রল করে। আপনি আলোচনায় এসেছেন বিশেষ করে দীর্ঘ সময় জেলে থাকার কারণে। আপনি অনেকটা সময় ধরে জেলে ছিলেন। ওই সময়গুলো আসলে পরিবারের সাথে যোগাযোগটা কেমন ছিল? স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, আর কতটা ভয়াবহ দিন পার করতে হয়েছে? দেখুন, আমার জীবনে আমার বাবা মারা গিয়েছিলেন কারাগারে থাকা অবস্থায়। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন আর নিজেকে ধরে রাখতে পারি না। অনেকে আমাকে নিয়ে ট্রল করছে, কিন্তু তারা জানে না যে ইসাক সরকার আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কি কষ্টটা, নির্যাতনটা ভোগ করতেছে। আমার স্ত্রী, আমি তার সাথে কোনোদিন সময় দিতে পারিনি। আমার স্ত্রী আমার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন আমার স্ত্রী এই বাসায়, আমি জেলখানে আছি, এরপরও আমার বাসায় এসে বারবার গেট ভাঙার চেষ্টা করছে। আমার পানির লাইন বন্ধ করে দিয়েছে, সুয়ারেজ লাইন বন্ধ করে দিয়েছে। আমার পরিবারকে কি অকথ্য নির্যাতন করেছে, গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরিবারের সাথে যোগাযোগ হতো ঠিক সেই সময় যখন আমি কোর্টে আসতাম। আমাকে প্রতিদিন কোর্টে নিয়ে আসা হতো। আমি কোর্ট প্রাঙ্গণে আসতাম সেই কাশিমপুর থেকে। প্রতিদিন আমাকে 5টি 7টি করে মামলা হাজিরা নিয়ে দিয়ে আমাকে সকাল ফজরের নামাজ কখনো আমি পড়তে পারতাম, অনেক ক্ষেত্রে আমি গাড়িতে বসেই নামাজ আদায় করতাম। আমাকে সেই কোর্ট প্রাঙ্গণে হাজির করা হতো প্রতিটা দিন। আমার এটা নিত্য দিনের সঙ্গী ছিল। এই গাড়িটির মধ্যে প্রিজন ভ্যানে, আপনারা জানেন কিনা জানি না, আপনার খবর নিয়ে দেখবেন, কাশিমপুরে একজন আসামি যদি একদিন কোর্টে আসে, সে 5 দিন ঘুমায়। আর আমাকে প্রতিটা দিন, শুক্রবার এবং শনিবার ব্যতীত, আমাকে প্রতিদিন এই হ্যান্ডকাপ করিয়ে, ডান্ডা বেরিয়ে পড়ে আমাকে প্রতিদিন কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হতো। আমাকে কি অকথ্য নির্যাতন করেছে, এটা আমি কাউকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যারা কারাগারে ছিলেন, যারা জেল খেটেছেন, তারা আমার কষ্টের কথা হয়তো কিছুটা অনুভব করতে পারেন। এই কষ্টের মধ্যে দিয়ে আমি এই দলটি করে এসেছি। আমি আমার যে আপনি একটা মামলা থেকে দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পরে ছাড়া পাচ্ছেন, এরপরে মনে হচ্ছে আপনি জামিন পেয়েছেন, এরপর আবার অন্য একটি মামলা আপনাকে জেলে ঢোকানো হচ্ছে বা পাঠানো হচ্ছে। এই যে অর্থনৈতিক সাপোর্ট, এই যে দৌড়াদৌড়ি এবং আপনাকে জামিন করার জন্য যে সাপোর্ট, দল থেকে পেয়েছিলেন না? আমি দল থেকে উল্লেখযোগ্যভাবে আমি সাপোর্টিং পাইনি। আমার পরিবার, আমার সহকর্মীরা, অনেকে যারা আছেন স্বাবলম্বী, 366টির মামলা ফেস করে আমাকে বেরোতে হয়েছে। একটি মামলা হঠাৎ করে দেখা যায় 5টি মামলা দিয়ে আমাকে গ্রেফতার দেখিয়েছে। 5টি মামলা জামিন করতে করতে আবার 5টি মামলা এসেছে, আবার সোন অ্যারেস্ট, আবার 5টি মামলা, আবার রিমান্ড। এভাবে করে আমার প্রতিদিন, আমার 30 দিনে একটানা আমি রিমান্ডে ছিলাম। এরপরে আমাকে প্রথমে 70টি মামলা দিয়ে প্রথম চালান দেওয়া হলো। 70টি মামলা জামিন করলাম পর্যায়ক্রমে। আমি জামিন করার পর আবার 5টি মামলা দিয়ে আমাকে গ্রেফতার দেখা হলো। একটা সময় এসে কিছু মামলা আমাকে গ্রেফতার দেখানো হতো না। তখন আমরা কি করব? পুলিশের কাছে যাই, থানায় যাই, আমাদের আত্মীয় স্বজন, আমার স্ত্রী যায় থানায়। আমার স্ত্রীর মামলা সংক্রান্ত বিষয় তেমন কিন্তু বুঝে না। আমার বাচ্চা দুটি ছোট ছোট ছিল, আমি একদম ছোট রেখে গিয়েছি। সেই বাচ্চাগুলি নিয়ে সে কঠিন একটি সময় অতিক্রান্ত করেছে। আমার থানা থেকে পুলিশ বলে যে আপনি কোর্টে যান, কোর্টে মামলা দেওয়া হচ্ছে, সরকারি আদেশ দেখানো হবে। কোর্টে দৌড়ালে বলতো থানায় যান, থানা থেকে গ্রেফতার না দিলে আমরা সোনারিশ দেখাতে পাচ্ছি না। এইভাবে করে আমাদেরকে প্রতিনিয়ত ঘোরাতো। তো একটা পর্যায়ে আমরা হাইকোর্টে শরণাপন্ন হলাম যে আমার যে সমস্ত মামলা কাস্টডিতে আছে, আমি জামিনপ্রাপ্ত হয়েছি, কিন্তু এই মামলাগুলি আমার এখনো সোনারিশ দেখানো হচ্ছে না। আমি আদালতের কাছে অনুমতি চাই এই মামলাগুলি যাতে সোনারিশ দেখানো হয়। হাইকোর্ট অর্ডার দিয়ে দিলেন যে এই নিম্ন আদালতকে এই মামলাগুলিকে কেন সোনারিশ দেখানো হচ্ছে না, অনতি বিলম্বে তাকে সোনারিশ দেখানো হোক। নিম্ন আদালতে আসার পর বলে হাইকোর্ট কি করবে? আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে আমার দেখার সময় নেই, আমরা যখন মন চাবে আমরা সোনারিশ দেখাবো। এইভাবে করে করে আমাকে 3.5 বছর একটানা আমি কারাগারে আবদ্ধ ছেলে মানবতার জীবনযাপন করেছি। আপনাকে যদি বলা হয় যে আপনি সেই ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত এতদিন রাজনীতি করেছেন, দীর্ঘ রাজনীতি ক্যারিয়ারে কি পেয়েছেন, কি হারিয়েছেন, এই হিসেবটা আপনার কাছে আসলে কেমন? আপনার পর্যবেক্ষণটা কেমন?
আমি রাজনীতি করতে এসে আমার পরিবারকে সময় দিতে পারিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটি অ্যাচিভমেন্ট। যে জিনিসটা আমি পাইনি কখনো, যে ভালোবাসাটা দেওয়ার কথা হচ্ছিল। জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি কারাগারে অতিবাহিত করেছি। আমার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছিলেন, আমি প্যারেলে বাবার লাশ দেখতে পেরেছিলাম সেদিন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের বদৌলতে। পিন্টু ভাই সেদিন যদি এগিয়ে না আসতেন তাহলে হয়তো বাবার লাশটাও দেখতে পারতাম না। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই 96 আন্দোলনে আমার 8 জন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমি যখন কোতোয়ালি থানা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, তখনও আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এবারও আমাদেরকে ফ্যাসিবাদী সরকার, আমার 8 জন সহকর্মী, আমার আপন ভাতিজাও এই গুমের শিকার হয়ে আছেন। 2013 সালে তাদেরকে গুম করে রাখা হয়েছে। এই 8টা পরিবার নিয়ে আমি খুব মানবেতর জীবন যাপন করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদেরকে কখনো বুঝতে দিইনি। আমি তাদেরকে প্রতিনিয়ত বলতাম যে তোমাদের স্বামী অথবা তোমাদের ভাইরা অবশ্যই ফিরে আসবে, এই বলে বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত তারা ফিরে আসেনি। এই 8টা ছেলেই আমাদের কোতোয়ালি এই এলাকার, আমাদের এই বংশাল এই ওয়ার্ডের 4 জন এবং সুত্তাপুরের 3 জন, যে এই 7টি পরিবার গুমের শিকার হয়ে আছেন। তারা আবার একনিষ্ঠ কর্মী ছিল, আমার হাত ধরেই তারা রাজনীতিতে এসেছিল, তারা গুমের শিকার হয়েছিল। তারা আজও পর্যন্ত আমরা ফেরত পাইনি তাদেরকে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা এবং আমার সবচেয়ে বড় জীবনের দুঃখজনক ঘটনা যে আমি এই পার্টিটা করতে পারলাম না। আমাকে এই পার্টিটা করতে দেওয়া হলো না, এই দলটাকে আমাকে এক প্রকার বিতাড়িত করেই বের করে দেওয়া হলো। আমাকে যদি একটা বার জিজ্ঞাসা করা হতো, অবশ্যই আমি অন্যদের মতো নয়, অন্যদের অনেককেই ডাকা হয়েছে, তারপর ডাকানোর পরও তারা ইলেকশন করেছে, কিন্তু আমি ইসাক সরকারকে যদি একবার ডাকা হতো, আমি অবশ্যই আমার আনুগত্য, আমার ভালোবাসা দিয়ে যে পার্টির জন্য জীবন যৌবন বিসর্জন করেছি, যে দেশের মমতাময়ী মা আমাকে ইসাক সরকার বলে ডাকতেন, আমাকে সন্তান হিসাবে যিনি আমাকে আদর করতেন, ভালোবাসতেন, সেই সন্তান ইসাক সরকার কখনো এই ভুলটি করতেন না। কিন্তু আমি আসলে এই দলটি করতে পারলাম না, আমাকে করতে দেওয়া হয় নাই। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত আছে, আমি কারো কাছে বিচার পাইনি। আমি অনেকের কাছে বলেছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আপনারা একটু দেখুন, ভাবুন, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো সাড়া পাইনি। আজকে সারা বাংলাদেশে আমাকে এটি ট্রল করে, আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, যেটা কোনোদিন করিনি সেটাও বলে, আমাকে এটি মানতে বাধ্য করতে হচ্ছে। আমি এইগুলি সহ্য করতে হচ্ছে। আমার পরিবার প্রতিদিন কান্না করে, রাজনীতি ছেড়ে দাও, যে রাজনীতি অপমান হবো, অপদস্থ হবো, কেন সেই রাজনীতি করবা? প্রতিনিয়ত আমার পরিবার কিন্তু আমার কাছে বলে, কিন্তু রাজনীতি তো আমার নেশা, রাজনীতি তো আমার রক্তের শরীরে মিশে আছে। আমি জনগণের সেবা করতে চাই, জনগণের পাশে রেখে জনগণের জন্য কাজ করতে চাই। এই নেশার কারণে আমি দল ছাড়তে পারিনি, এখনো কোনো রাজনীতিকে ছাড়তে পারিনি। আমরা রাজনীতি হয়তো আমাকে ছেড়ে দিতে হতো। আমি এনসিপিতে জয়েন করেছি, আমি জনগণের জন্য কাজ করতে চাই, এনসিপির হয়ে এখন থেকে আমি কাজ করবো।